আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমাদের স্বপ্নপূরণ একাডেমিতে স্বাগত। আমাদের আসন্ন যে পঞ্চায়েত যে ভ্যাকেন্সিটা আসবে, সেই ভ্যাকেন্সি এক্সামের শুরু হবে। এখন তো আপাতত ওরা ফর্ম ফিল আপ শুরু করেনি, তো তার জন্য আমি জিকে নিয়ে এসেছি যে পঞ্চায়েতে কী কী জিকে পড়তে পারে। দেখো, যেহেতু ওরা বলেছে পঞ্চায়েত কর্মী নিয়োগ করবে, তাই আমি আগে পঞ্চায়েত সম্পর্কে জানব। সংবিধানের কত নম্বর দ্বারায় পঞ্চায়েতের কথা বলা হয়েছে, গঠনের কথা বলা হয়েছে, গ্রাম সভার কথা বলা হয়েছে, সমিতির কথা বলা হয়েছে, জেলা পরিষদের কথা বলা হয়েছে। আজকে ঠিক সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই? আমাদের যে পশ্চিমবঙ্গ যে যতগুলো জেলা আছে, বলছে কোন জেলাতে জেলা পরিষদ নেই। অপশান এ বলছে দার্জিলিং, অপশান বি বলছে মেদিনীপুর, অপশান সি বর্ধমান, আর অপশান ডি বলছে উত্তর 24 পরগনা। তাহলে তোমরা বলো যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে, এই জেলার মধ্যে কোন জেলাতে জেলা পরিষদ নেই? আচ্ছা, আনসার কি হবে? এ ফার্স্ট। দার্জিলিংয়ে আমরা জেলা পরিষদ দেখতে পাবো না। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলছে গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ের জন্য কতদিন আগে নোটিশ দিতে হবে? গ্রাম পঞ্চায়েতে ধরো যে কোনো একটা মিটিং হবে, তো সেই মিটিং কতদিন আগে জানিয়ে দিতে হবে যে এখানে আজ মিটিং হবে, ঠিক 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 1 মাস পর, সেগুলোকে তোমাকে জানিয়ে দিতে হবে। তো কতদিন? এখানে বলছে 2 দিন, 7 দিন, 15 দিন, না 30 দিন। কি হবে? 7 দিন হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকেন কারা? আমাদের ধরো যে রিসেন্টলি আমাদের বিধানসভা যে নির্বাচন হয়ে গেল, তো সেখানে যারা থাকে নির্বাচন কমিশনার দায়িত্ব থাকে। তো সেম প্রসেস আমাদের পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তো কাদের দায়িত্ব থাকে? এই অপশান বলছে রাজ্য সরকারের দায়িত্ব থাকে নির্বাচনটা করা, না কেন্দ্রীয় সরকারের, না রাজ্য নির্বাচন কমিশনার। ডি অপশান বলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। কার দায়িত্ব থাকে? বিধানসভা যে নির্বাচন হয়ে গেল, তার দায়িত্ব থাকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। কিন্তু এখানে যেহেতু বলছি পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকেন কারা? রাজ্য নির্বাচন কমিশন। বোঝা গেল? এবার সে 4 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতার কথা বলা হয়েছে? যেমন ধরো না যে লোকসভার বা রাষ্ট্রপতির যোগ্যতা, বা লোকসভার সদস্যদের যোগ্যতা, বা এমএলএ, এমপি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে সেম যে সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতার কথা বলা হয়েছে। এ অপশান বলছে 243-এর এফ। আচ্ছা, বি অপশান বলছে 243-এর সি, 243-এর এ, 243-এর বি। তো কোন অপশানটা নেবে তোমরা? যোগ্যতার কথা বলা হয়েছে। আচ্ছা, অপশান হয়ে যাবে কি এ। 243-এর এফ হচ্ছে কি বলেছে? যে যোগ্যতার কথা বলা হয়েছে। আর 243-এর এতে কি বলেছে? গ্রাম সভার কথা বলা হয়েছে। আর 243-এর বি এখানে কি বলছে? 243-এর এতে গ্রাম সভা, 243-এর বিতে পঞ্চায়েতের নিয়মাবলী, মানে পঞ্চায়েতে কি কি নিয়মাবলী তৈরি হবে সেই সব কথা বলা হয়েছে। আর অপশান বিতে বলছে 243-এর সিতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, কিভাবে পঞ্চায়েত গঠন করা হবে। আর এখানে বলছে যে পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতার কথা একমাত্র 243-এর এফ। মনে থাকবে? তাহলে কি হয়েছে? 243-এর এ যদি বলে গ্রাম সভা, আর বি যদি বলে পঞ্চায়েতের নিয়মাবলী, আর যদি বলে 243-এর সি, তখন কি হবে? 243-এর সিতে বলছে যে তোমরা পঞ্চায়েতের গঠনের কথা বলে দিয়েছে। আর অপশান এ মানে 243-এর এফ যোগ্যতার কথা বলছে। বোঝা গেল?
আচ্ছা 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? মহিলাদের জন্য আসন সংখ্যা কি সংরক্ষিত করা হয়েছে? তো কত, 33.05% না 33.33% না 35.30%? আচ্ছা একমাত্র ডি অপশান কি হয় 50%। 50% মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা কোনো পঞ্চায়েত ভেঙে গেলে কতদিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে? ধরো কোনো পঞ্চায়েত কোনো কারণে ভেঙে গেছে, মানে যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা কোনো কারণে ভেঙে গেছে, তো কতদিনের মধ্যে আবার পঞ্চায়েতের নির্বাচন করাতে হবে? 1 মাস, 3 মাস, 6 মাস না 1 বছর? 6 মাস। তাহলে কি করবে, 6 মাসের মধ্যে আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। বোঝা গেছে? চলো 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মানে পদচ্যুত করতে পারেন, মানে বহিষ্কার করতে পারেন কে? গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বহিষ্কার করতে পারে কে? অপশান এ বলছে বিডিও, অপশান বি বলছে এসডিও, সি বলছে সভাপতি, আর অপশান ডি বলছে সভাধিপতি। কে হবে? আচ্ছা অপশান বি সেকেন্ড, এসডিও কি করতে পারে, যে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বহিষ্কার করতে পারে কে? এসডিও। আচ্ছা তারপর বলছে পশ্চিমবঙ্গের মোট কতগুলি পঞ্চায়েত আছে, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলি পঞ্চায়েত আছে? আচ্ছা এখানে এ অপশানে বলছে যে 3342টি, আচ্ছা বি অপশানে বলছে 3333টি, আর সি অপশানে বলছে 2000, আর সরি এটা সি, এটা ডি অপশান। ডি অপশানে বলে দিয়েছে কি 5230টি। তো কোনটা নেবে? আচ্ছা আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত আছে 3342টি, মনে থাকবে। আচ্ছা তারপর কি বলছে দেখো, বলছে সুন্দরবন অঞ্চলের বৃহত্তম ও গভীরতম নদীর নাম কি? সুন্দরবন অঞ্চলে বৃহত্তম এবং গভীরতম নদীর নাম কি? পিয়ালি নদী, আচ্ছা মাতলা নদী, ঠাকুরান নদী, ডি অপশান পদ্মা নদী। অপশান কি হবে? বি অপশান হবে, মাতলা নদী সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম। কোথায়? সুন্দরবনে। আচ্ছা তারপর কি বলেছে, পশ্চিমবঙ্গের রামসার তকমাপ্রাপ্ত জলাভূমি হলো নিম্নের কোনগুলো, মানে নিচের কোন অপশানগুলো? পূর্ব কলকাতার জলাভূমি, আরেকটা আছে সুন্দরবনের জলাভূমি, আর সি অপশান বলছে রবীন্দ্র সরোবর, আর ডি অপশান বলছে এ ও বি উভয়। কোনটা নেবে? আচ্ছা অপশান হয়ে যাবে ডি, এ আর বি, মানে উভয় হবে। কোনগুলো হবে? এ মানে হচ্ছে পূর্ব কলকাতা এক, আর বি মানে হচ্ছে, বি মানে কি নিয়েছো? এ দিয়েছে বলছে পূর্ব কলকাতা জলাভূমি, আর বি বলছে সুন্দরবনের জলাভূমি। তাহলে আমরা কি করব? এ ও বি উভয়কে দেব। আচ্ছা কোন ভারতীয় মহিলার মূর্তি মানে স্ট্যাচু কলকাতায় প্রথম স্থাপিত হয়েছিল? একজন মহিলা যার প্রথম মূর্তি কলকাতায় স্থাপিত হয়েছিল, সেই মহিলাটির নাম কি? এ অপশান বলছে মাতঙ্গিনী হাজরা, আচ্ছা বি অপশান বলছে প্রীতিলতা ওয়াদ্দেদার, আর সি অপশান সরোজিনী নাইডু। কি হবে? মাতঙ্গিনী হাজরা হয়ে যাবে। কি অপশান হয়ে যাবে? এ অপশান মাতঙ্গিনী হাজরা হয়ে যাবে। এই বিপ্লবীর প্রথম কি করা হয়েছিল? কলকাতায় মূর্তি স্থাপন করা হয়েছিল, যিনি একজন মহিলা ছিলেন। আচ্ছা কবে কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়? কোচবিহারকে কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় একটা জেলা হিসাবে? বলছে এ অপশান বলছে 1948, বি অপশান 1954, সি অপশান 1950, আর ডি অপশান 1956। অপশান কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে। 1950 সালে কোচবিহারকে পশ্চিমবঙ্গের জেলা হিসাবে ঘোষণা করা হয়। বোঝা গেছে? আজকের এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।